আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। দর্শক, হাম নিয়ে একটু আমরা আজকে কথা বলতে চাই হ্যাপেনিং পয়েন্টের আলোচনায়। বাংলাদেশে আবার উদ্বেগজনকভাবে হামের সংক্রমণ বাড়ছে। জাস্ট লাস্ট কিছুদিন থেকে কিন্তু আমরা এমনটা দেখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশের পরিস্থিতিকে জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে মূল্যায়ন করেছে এবং বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই ছড়িয়ে পড়েছে এই সংক্রমণটা। আক্রান্ত হচ্ছে হাজার হাজার শিশু, ওদিকে বাড়ছে মৃত্যুও। এখন প্রশ্ন হচ্ছে, টিকাদান কর্মসূচি তো শুরু হয়েছে, সরকারও বলছে ব্যাপক ভ্যাকসিনেশন চলছে, তাহলে কেন থামছে না এই মৃত্যুর মিছিল? টিকা কি একাই যথেষ্ট নয়, নাকি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোথাও বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে? আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব হামের এত বিস্তার কেন, টিকার কার্যকারিতা কতটা, এবং এখনই যদি আমরা কোনো বড় রকমের পদক্ষেপ না নিই তাহলে কি বড় রকমের কোনো বিপর্যয় সামনে আসতে যাচ্ছে কিনা, এবং পদক্ষেপ নিলে এই বিপর্যয়গুলো আমরা কিভাবে এড়াতে পারবো। এসব নিয়ে আজকে কথা বলার জন্য আমরা আমাদের মাঝে আজকে হ্যাপেনিং পয়েন্টের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার আয়েশা আক্তারকে, উপপরিচালক ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী, ঢাকা। আপা, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় আমরা নির্ধারণ করেছি হামের উচ্চ ঝুঁকি, শুধু টিকাই কি যথেষ্ট কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলেছে, এই মূল্যায়ন কতটা উদ্বেগের মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। জানেনই তো আসলে হামটা প্রথমত আসলে জানুয়ারি মাসের দিকে কিছুটা বাড়া শুরু করলো এবং বেশি বাড়া শুরু করলো মার্চে, এপ্রিলে। আসলে ঈদ, তখন তো ঈদ ছিল, ঈদের সময় কিন্তু সবাই কিন্তু ঢাকা থেকে তাদের নিজ নিজ এলাকায় গিয়েছে। ওই সময়টা কিন্তু আসলে ছড়িয়ে পড়েছিল এবং যে ছড়ানোটা কিন্তু মানে ওইটাকে আমরা কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য আপনি জানেন যে সরকার কিন্তু খুবই দ্রুত কিন্তু হামের ভ্যাকসিনটা নিয়ে এসেছে। প্রথমে 18টা জেলায় দিলাম, তারপরে তো ঢাকা শহরে কয়েকটা সিটি কর্পোরেশনে, এবং একযোগে সারা বাংলাদেশে চলছে। এখন একটু তো সময় লাগবে, একটা জিনিস ছড়িয়ে পড়লে সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসতে কিছুটা হলে সময় তো লাগে। সেক্ষেত্রে হয়তো আশা করা যাচ্ছে 1 থেকে 1.5 মাসের মধ্যে নিয়ন্ত্রণে আসবে, যদি সবাই ভ্যাকসিনটা দিতে আসে। এখনও অনেকে আছে যে ভ্যাকসিনটা দিতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে না, উৎসাহ ভরে আসছে না, কারণ আমরা তো বলেছি যে 6 মাস থেকে মানে 5 বছর বয়সী যারা আছেন সবাইকে ভ্যাকসিন দেওয়ার জন্য। এবং অনেকে আছে 2টা ডোজ আগে থেকে দেওয়া আছে, যেমন আগে ছিল 9 মাসে, 15 মাসে 2টা ডোজ দেওয়া আছে। তারপরেও কিন্তু বলা আছে 3rd ডোজটা দিয়ে যেতে বুস্টার হিসেবে, কিন্তু অনেকে তারপরে ভীতু যে আসলে আমরা 2টা ডোজ দেওয়া আছে, আরটা কি দিব কিনা, কিন্তু এটা দিলে কিন্তু অসুবিধা নেই, বরঞ্চ আরও বুস্টার হিসেবে কাজ করবে। সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে, দিব কি দিব না, দিলে তো একটু জ্বর আসবে। আসলে যে কোনো ভ্যাকসিন দিলে জ্বর আসতেই পারে, সেটা কিন্তু ভ্যাকসিন একটা রিয়াকশন, সেটা কিন্তু কোনো খারাপ কিছু না, একটা বরঞ্চ ভ্যাকসিনটা কাজ করছে সেটাই। কিন্তু মানুষের বোঝার অনেক কিছু ভুল থাকে, জানারও ভুল থাকে, জেনে শুনে সে কাজটা করতে চায় না। সবাইকে বলবো সফল করার জন্য ভ্যাকসিনটা অবশ্যই দিতে হবে, এবং যাতে সারা বাংলাদেশে একযোগে ভ্যাকসিনটা দিলেই কিন্তু নিয়ন্ত্রণে আসবে। কারণ একমাত্র হামের জন্য কিন্তু ভ্যাকসিনটা প্রতিরোধ একমাত্র পথ, এটা তো আছেই, সাথে যাতে ছড়িয়ে না পারে সেক্ষেত্রে সবাইকে কাজ করতে হবে। যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে আইসোলেশনে রাখা, সচেতন হওয়া, আসলে কখন কি কাজটা করতে হবে সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি। স্বাস্থ্য বিভাগ কিন্তু সবসময় কিন্তু বার্তা দিচ্ছে যে কীভাবে থাকতে হবে, কী কাজটা করতে হবে, সেটাকে মাথায় রাখতে হবে যে আসলে এই কাজটা করলে আমি অথবা উচ্চ ঝুঁকি থেকে সংক্রমণ পাবো, মানে রেহাই পাবো সংক্রমণ। ওইদিকে ডাব্লিউএইচও যেটা বলেছে সেটা তো 14 এপ্রিলের একটা ডাটা বেস হিসাবে, এখন তো আজকে 27 তারিখ, তো দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ সংক্রমণ তো কিছুটা বাড়ছে। কারণ হলো যে একজন থেকে একজন আক্রান্ত হলে 16 থেকে 18 জনকে ছড়িয়ে ফেলতে পারে, তাহলে সেক্ষেত্রে তো সংক্রমণ তো হতেই পারে, কারণ একজন থেকে একজন ছড়িয়ে পড়ছে। যার ঘরে আক্রান্ত হচ্ছে তারা তো সে মেনটেন করছে না, আইসোলেশনে থাকছে না, অথবা যার আক্রান্ত হচ্ছে কিন্তু সে বাচ্চাটা খেতে পারছে, তারা কিন্তু বাসা থাকতে পারবে, সে বাসা থাকছে না, হাসপাতালে চলে আসছে, ছোটাছুটি করছে, যার জন্য একজন থেকে ছড়িয়ে পড়ার হারটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং যেহেতু সব জেলায় ছড়িয়ে পড়ছে, কারণ ঈদের সময় কিন্তু সবাই কিন্তু যাওয়া আসা করছে, ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আবার আসা যাওয়া করছে, সেটাতে কিন্তু ছড়িয়ে পড়ে। হয়তো বাস অনেক ভিড়ের মধ্যে গেল, সব কিছু মিলে কিন্তু সংক্রমণটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। আমরা যেটা কোভিডের সময় দেখেছি বা ডেঙ্গুর সময় আমরা দেখেছি, আসলে এই যে আক্রান্তটা ছড়িয়ে যাতে না পারে সেটার জন্য যে আমরা ব্যারিকেড দিচ্ছি, আসলে আইসোলেশনে রাখাটা, তারপর কোন ট্রিটমেন্টটা তাকে ফলো করতে হবে এবং কখন তাকে ভ্যাকসিনটা, যখন জ্বর থাকে তখন সে দিবে না, জ্বর ছাড়া দিতে পারবে, সেগুলো আসলে মেনটেন করা দরকার। এগুলো না করলে যদি ছড়িয়ে পড়ে, তাহলে যদি ছড়িয়ে পড়ে তখন কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। এই জন্য যাতে ছড়িয়ে না পড়ে, নিয়ন্ত্রণে আসে, সেই জন্য ভ্যাকসিনটা আনা হয়েছে, ভ্যাকসিনটা দিবে এবং স্বাস্থ্য বার্তাগুলো অবশ্যই মানতে হবে। আচ্ছা, টিকা নেয়ার পরও যদি কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে
তার কারণটা আসলে কি হতে পারে? অনেকে আছে যে হ্যাঁ ভ্যাকসিন তো যেমন হামের ক্ষেত্রে কি হচ্ছে, ভ্যাকসিন কিন্তু লাইফ ইমিউনিটি দেয়, জীবন রক্ষাকারী ওষুধ। সেটা দেখা যাচ্ছে যদি ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে কিন্তু তার লাইফে হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে কিন্তু 99% না হলে 1% কিন্তু, কারণ কোনো ভ্যাকসিন কিন্তু 100% সুরক্ষা দিচ্ছে না। 99% দিলে 1% থেকে যাচ্ছে তা হওয়ার চান্স। সেক্ষেত্রে হলেও কিন্তু ভ্যাকসিন দেওয়া থাকলে সেই মৃত্যু ঝুঁকিটা অনেকটাই কম, অল্পের মধ্যে সে ভালো হয়ে যায়, হয়তো 3-4 দিনের মধ্যে র্যাশ আসলে জ্বর আসলে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যারা ভ্যাকসিনটা একদমই দেয়নি তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা অনেক বেশি, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই তার কমে যায়। আর যেসব বাচ্চারা আক্রান্ত হচ্ছে দেখা যাচ্ছে 6 মাসে 9 মাসের আগে আক্রান্ত হচ্ছে, এদের সংখ্যাটা অনেক বেশি। এদের ইমিউনিটি কথা কম থাকে, হয়তো ইমিউনিটি পাওয়ারটা একদমই কম, সেসব বাচ্চারা যদি আক্রান্ত হয় তাদের ঝুঁকিটা অনেক বেশি থাকে। এবং সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেই বাচ্চাটাকে খুব শ্বাসকষ্ট হচ্ছে কিনা, অথবা খুব বেশি পাতলা পায়খানা হচ্ছে কিনা, অথবা তার খিঁচুনি হচ্ছে কিনা, এগুলো কিন্তু বিপজ্চিহ্ন। এটা দেখলে ঘরে অপেক্ষা করা যাবে না, হাসপাতালে ভর্তি দিতে হবে। কিন্তু এইসব বাচ্চাদের দেখা যাচ্ছে দেরি করে আসে, হয়তো খেয়াল করছে না বাবা মা তার জ্বরটাকে অনেক বেশি কিনা, জ্বরটাকে যে নিয়ন্ত্রণে রাখতে হবে সেটাও কিন্তু খেয়াল না করে সে বাচ্চাটা আইসিইউতে গিয়ে বাঁচানো যাচ্ছে না। এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার, সে বাচ্চার আগে কোনো অসুখ ছিল কিনা। যদি অনেক আছে যে নিউমোনিয়া আগে থেকে ছিল, অন্য কোনো অসুখ, তার হাম হচ্ছে, সেটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। সব কিছু মিলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, অপুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা কি হামের মৃত্যু ঝুঁকিটাকে আরো বাড়িয়ে দেয়? অবশ্যই, কারণ হামের সাথে আমরা ভিটামিন ক্যাপসুলটাও দিচ্ছি। আপনারা জানেন যে ভিটামিন ক্যাপসুলটা আরও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, রাতকানা রোগ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং এইগুলো রোগ থেকে দূরে রাখে। যখন দেখা যাচ্ছে সে বাচ্চাটা আগে থেকে ভিটামিন ক্যাপসুল পায়নি অথবা সে খায়নি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সে খেতে আসে না, অথবা খায় না, অথবা খেয়াল করে না, বা পুষ্টি যুক্ত খাবারও খাচ্ছে না, সে অপুষ্টির শিকার হচ্ছে। বিভিন্ন টাইপের আমাদের সিজনাল ফল মূল পাওয়া যাচ্ছে বা শাকসবজি, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আজকালকার বাচ্চারা একদমই খায় না। এই জন্য অপুষ্টির শিকার বাচ্চাগুলো আরও বেশি দুর্বল হয়ে পড়ে। যখন অপুষ্টির শিকারও আছে, সাথে অন্য কোনো রোগ এবং সাথে হাম হচ্ছে, সেসব বাচ্চারা অনেক বেশি ঝুঁকিতে পড়ে যাচ্ছে। আচ্ছা, গ্রামাঞ্চল এবং শহরের মধ্যে সংক্রমণ বিস্তারে পার্থক্য কোথায় বেশি দেখা যাচ্ছে? যদি বলি হামে আক্রান্তের সংখ্যা আসলে বেশিরভাগই ঢাকা বিভাগের মধ্যে, কারণ ঘনবসতিপূর্ণ বিভিন্ন ধরনের আপনাদের এলাকা আছে, যারা বস্তির মধ্যে আছে, তাদের মধ্যে সংক্রমণটা বেশি হচ্ছে। কিন্তু এটা এখন তো মোটামুটি অনেকগুলো জেলায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু ছড়ানো আছে, কারণ এটা তো আসা যাওয়ার উপর ডিপেন্ড করে, ট্রাভেল করছে মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আসা যাওয়া করছে, সেই জন্য কিন্তু ছড়াচ্ছে। কিন্তু ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, কারণ লোকজন যেখানে বেশি সেখানেই কিন্তু সংক্রমণটা বেশি ছড়িয়ে পড়ে, সম্ভাবনাও থেকে যায়। আচ্ছা, অতীতে টিকা ঘাটতির যে অভিযোগটা উঠেছিল সেটি কতটা সত্য এবং এর যে দায় সেটা আমরা কাকে দেব বা কে নেবে? আচ্ছা, এখন দায়ভার নিয়ে কথা বললে তো অনেক কথা, কারণ যার যার কী দায় সেটা তো আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তদন্ত কমিটি তারা দেখবে। আসলে অনেকে দেখা যাচ্ছে গত বছর বা আগের বছর ভ্যাকসিনটা কিন্তু অনেকটা কম দিয়েছে, যেটা 95% দেওয়ার কথা সেই তুলনায় কিন্তু অনেকটা কম দেওয়া। এবং সাথে আরেকটা যদি বিষয় বলি যে কোভিডের সময় অনেকে ঘরে ছিল, হ্যাঁ, যেহেতু আমরা কোয়ারেন্টাইনে ছিলাম, অনেকে যাতে ঘর থেকে বের হয়নি, তখন কিন্তু ভ্যাকসিনটা অনেক কম দিয়েছে। অনেক বছর ধরে যদি ভ্যাকসিনটা কম করে দেওয়া হয়ে থাকে, অনেকে দিতে আসে না গ্রাম অঞ্চলে, তখন একটা সময় কি এই যে পার্সেন্টেজটা মানে কমটা একটা সময় অনেক বেশি আকারে আউটব্রেক করে, যেটাই কিন্তু এবছর হয়েছে। ওই যে বাদ পড়া যারা 9 মাসে দেওয়ার কথা প্রথম ডোজটা দিল, 15 মাসে দেওয়ার কথা সেটা কিন্তু অনেকে দেয়নি। অনেকে ভাবে যে ভ্যাকসিন তো একটা ডোজ, কেন 2টা দিব, 9 মাসে দেওয়া হচ্ছে, হাম তো মানে একটাই তো ভ্যাকসিন, আর তো 15 মাসে দেওয়ার দরকার নেই। এটা অনেকের মধ্যে অজানা থাকে, গ্রামাঞ্চলে যারা থাকে অথবা তারা অথবা সেই শিক্ষিত না, অত বেশি জানার আগ্রহটা কম, বা জানলে মনে করে থাক একটা দিয়েছে আর একটা না দিলে কি হবে। কিন্তু ওই যে 99% হওয়ার সম্ভাবনা তার যে কমে যাচ্ছে, সেটা সে খেয়ালই করছে না। ওই সেকেন্ড টাইম যারা দিচ্ছে না ডোজটা, তাদের ক্ষেত্রে কিন্তু আক্রান্তটা বেশি হচ্ছে। তো সব কিছু মিলে আসলে আমাদের মানে সচেতন না হওয়াটা কিন্তু অনেক বড় একটা দায়ী আমাদের। আচ্ছা, ঠিক আছে। এখন যে প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনাটা নেওয়া হয়েছে, এটি আসলে কত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব? এটা অবশ্যই খুব ভালোভাবে কিন্তু সফলভাবে এখন ভ্যাকসিনটা চলছে এবং সারা দেশে একযোগে চলছে এবং অনেক মানুষের কিন্তু ভ্যাকসিনের আওতায় এনেছি। তারপরে যে বললাম যে কিছু আছে তো মানুষ এখনও কিন্তু তারা মনে করছে না 2টা ডোজ দেওয়া আছে, তারা আসছে না, বা একটা ডোজে দেওয়া নেই, তারা কিন্তু মনে করছে না আমার একটু জ্বর আসতে পারে, আমি কি দিব কি দিব না, এরকম কিছু মানুষ আছে, কিছু সংখ্যক, কিন্তু বেশিরভাগই কিন্তু উৎসাহ ভরে দিচ্ছে। অবশ্যই এটা আমি মনে করি যে ভ্যাকসিনটা দেওয়া শুরু করলে এটা হয়তো 1-2 মাসের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। যেহেতু ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণে আসতে একটু সময় তো লাগবে, সেই সময়টাকে দিতে হবে। সরকার তো কাজ করছে, মানুষকে বুঝতে হবে যে না, হাতে হাত মিলে একসাথে কাজ করতে হবে। আমরা আশা করব, আসলে ছোট বাচ্চাদের ব্যাপার তো এটা আসলে অবশ্যই আবেগপ্রবণ, এবং যখন আমরা স্ক্রিনে এই বিষয়গুলো দেখি, ছোট বাচ্চাগুলো শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, এটা আসলে অনেক কষ্টদায়ক। অবশ্যই যে কোনো মৃত্যু হলে কষ্টদায়ক। আমরা চাই সবাই মানে
সুস্থ জীবন জীবন কাটাক। একদমই তাই। আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন। আমরা আবারও এই আলোচনায় ফিরে আসছি আমাদের অতিথিকে সাথে নিয়ে একটা বিরতির পর। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমরা আজকে কথা বলছিলাম হামের উচ্চ ঝুঁকি শুধু টিকাটাই কি যথেষ্ট নাকি আমাদের আরও কোনো স্বাস্থ্য ব্যবস্থার আরও কোনো ফাঁকফোকর রয়ে গেছে বা আরও সচেতনতামূলক কার্যক্রমের আমাদের প্রয়োজন আছে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে আছেন ডাক্তার আয়েশা আক্তার। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে শুধু টিকা দিলেই হবে নাকি হাসপাতালের প্রস্তুতি এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাটাও আরও বেশি বাড়াতে হবে? ধন্যবাদ। সেটা কিন্তু ব্যবস্থা কিন্তু বাড়ানো হয়েছে। প্রত্যেকটা হাসপাতালকে কিন্তু বলা হয়েছে যে আলাদা করে কর্নার করতে হামের জন্য, কোনো রোগী যাতে ফেরত না যায়। কোনো যদি রোগী আসে তাকে ফেরত দেওয়া যাবে না। সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা হাসপাতালে কিন্তু আলাদা করে হামের জন্য একটা আইসোলেশন কর্নার আছে, যাতে কোনো পেশেন্ট আসলে ফেরত না যায়। বিশেষ করে মেনলি তো আমাদের তো আছে সংক্রমণ ব্যাধি হাসপাতাল, ডিএসএসসি কোভিড হাসপাতাল, সেগুলো তো আলাদা করে হামের জন্য করা হয়েছে এখন। এবং সাথে যদি অন্য রোগীও আসে, দেখা যাচ্ছে অনেকে এজেড পেশেন্টদেরও হচ্ছে, এমন না শুধু বাচ্চাদের হচ্ছে, হ্যাঁ, যাদের অন্যান্য রোগে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত, তাদের কিন্তু হাম হচ্ছে, সেই পেশেন্টটা আইসিইউ লাগতে পারে, এরকম কিন্তু পেশেন্ট আসছে। তো সব কিছু মিলে ব্যবস্থাপনার মধ্যে কিন্তু আমাদের আছে। কিন্তু অনেক যদি ছড়িয়ে পড়ে, যেমন আপনি যদি বলি যে ডেঙ্গুর সময় বা কোভিডের সময় খুব বেশি যদি ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বেশি আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। এই জন্য বেশি যাতে ছড়িয়ে না পড়ে, আক্রান্ত সংখ্যা যাতে কমিয়ে আনা যায়, সেই লক্ষ্যে সবাইকে মিলে কাজ করতে হবে। কারণ একা কারোর পক্ষে সম্ভব না। প্রত্যেকটা সেক্টরে কাজ করবে এবং জনগণ সম্পৃক্ত কাজ করতে হবে যে আমি হামটা কীভাবে নির্মূল করতে পারি, হামটা ভ্যাকসিনটা দিয়ে যাতে প্রতিরোধ করতে পারি, এবং সাথে পুষ্টিকর খাবার যেগুলো আসলে দরকার সেগুলো যাতে মেনটেন করা যায়। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে তো আমাদের আছেই যে আমরা কী করবো, পেশেন্টটা আসলে তাকে মেরাজবে সেটা তো আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু মানুষের তো জায়গা আছে তাদেরকে প্রতিরোধ কোনো ব্যবস্থা গড়ে তোলা, তাদেরকে বোঝা যায় না আসলে রোগটা হওয়ার আগে রোগটা প্রতিরোধ করি, সে যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু দরকার। কারণ আর্থিক সামাজিক প্রেক্ষাপট সব কিছু মিলে তো দেখতে হবে। স্বাস্থ্যখাত আস্তে আস্তে তো আমাদের জানেন যে আগের চেয়ে অনেক বেশি উন্নত হচ্ছে, আরও বেশি হবে, কিন্তু সেক্ষেত্রে জনগণকে তো সম্পৃক্ত কাজ করতে হবে। আসলে আমাদের ব্যক্তি পর্যায়ে সচেতনতাটা অনেক বেশি জরুরি। আমরা টিকার ব্যবস্থা করতে হবে, উন্নত স্বাস্থ্য ব্যবস্থাটাও রাখতে হবে, পাশাপাশি আমাদের ব্যক্তি পর্যায়ে যে সচেতনতা সেটাও আমাদের অনেকটা জরুরি। আচ্ছা, জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসক, আইসোলেশন ব্যবস্থা এবং জরুরি ওষুধের ব্যবস্থা কি রয়েছে কিনা পর্যাপ্ত পরিমাণে? হ্যাঁ, হামের ক্ষেত্রে তো আসলে যদি বলি যে একমাত্র প্রতিরোধের পথটা হলো ভ্যাকসিন, এটাই তো আসলে হামের জন্য একমাত্র চিকিৎসা। যখন হামটা হয়ে যাচ্ছে তখন সিমটোমেটিক আমরা ট্রিটমেন্টটা দিচ্ছি উপসর্গ অনুসারে। যেমন যার জ্বর হচ্ছে, জ্বরটা কমানোর জন্য, কাশি হলে কাশি কমানোর জন্য, নিউমোনিয়া হলে তার ট্রিটমেন্টটা, সেটা কিন্তু তার উপসর্গ অনুসারে। তো সেই ব্যবস্থা কিন্তু সারা বাংলাদেশে আমাদের আছে, যে একটা রোগী আসলে কী ব্যবস্থাপনা নিতে হবে এবং কী কী ট্রিটমেন্ট দরকার সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশিক্ষণও দেওয়া আছে ডাক্তারদেরকে, এবং সেটা কিন্তু সবাই জানে, একদম গ্রামের প্রান্তিক পর্যায়ে জানে। আমার কথা হলো যে একটা যদি হাম রোগী আসে, তার কাছ থেকে কিন্তু আমরা যদি ছড়িয়ে পড়ছে, আসার আগে সে যদি যখন বিভিন্ন ট্রান্সপোর্ট দিয়ে আসছে সেখান থেকে কিন্তু হামটা ছড়ায় যাচ্ছে। এটার জন্য যখন সে বাসা থাকতে পারছে, সে পেশেন্টটাকে বাসা থাকলো, যখন দরকার পড়ছে তাকে উপসর্গ যেগুলো বিপজ্জনক সেগুলো হলে তখন হাসপাতালে ভর্তি হবে। কিন্তু তার আগে যদি সে যদি বাসা থেকে একজন থেকে আরেকজনকে ছড়িয়ে ফেলে বা টেস্ট করতে যায় আরেকজনকে ছড়ায় ফেলে, তাহলে তো আক্রান্তের সংখ্যা বাড়বে, তাহলে কমবে না। আমাকে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে গেলে এগুলো পদক্ষেপগুলো নিতে হবে। আসলে অনেকে অতি সচেতন, আবার অনেকে একদমই খেয়াল করে না কোনো কিছু বিষয়গুলো। আমাদের আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের এই বিষয়গুলো, যারা অভিভাবক আছি আমরা, তাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত বলে আমাদের অতিথির কথা যেটা মনে হলো। আচ্ছা, জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের যে বর্তমান প্রচারণা, এটাকে কতটা কার্যকর বলে মনে করেন আপনি? আচ্ছা, সেক্ষেত্রে হলো যে যদি বিগত কয়েক বছরের কথা বলি, যে কোভিডের সময় বা তার পরবর্তী সময়ের সময় কিন্তু ক্যাম্পেইনগুলো আমাদের করা হয়। ক্যাম্পেইনটার উদ্দেশ্য হলো সচেতনতা বাড়ানোর জন্য, সবাইকে বলার জন্য। সেই ক্যাম্পেইনটা মাঝে কিন্তু 2 বছর কিন্তু হয়নি। ক্যাম্পেইনটা বারবার যখন করা হবে তখন কিন্তু সচেতন হবে। এখন যে ক্যাম্পেইনটা করা হচ্ছে বা বার্তাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সচেতন করার জন্য, কিন্তু মানুষকে চোখ কান খোলা রাখতে হবে, নিউজ পেপার পড়া, টিভি দেখা, যেটা দেখতে হবে, শুনতে হবে যে আসলে আমাদের কী বার্তাগুলো যাচ্ছে।
আমরা তো বার্তা দিয়ে যাচ্ছি, ক্যাম্পেন আকারে আমরা বলছি যে এই কাজগুলো করতে হবে, বিভিন্ন ধরনের সচেতনমূলক কথা বলি। যখন পেশেন্ট আসে আমাদের কাছে তখন আমরা বলে থাকি, কিন্তু সেগুলোকে আসলে নিতে হবে, মাথায় নিয়ে মানতে হবে, শুধু শুনলে হবে না, সেই কাজটা মানা উচিত, মেনেও চলতে হবে। অনেক অভিভাবক এখনো টিকা নিয়ে দ্বিধায় থাকেন, যেটি আপনি শুরু থেকেই বলছেন এই আলোচনায়। এই মানসিকতা যাদের আছে, এটাকে কিভাবে দূর করা সম্ভব? আচ্ছা, এটা দূর করতে হচ্ছে কাউন্সেলিং এর মাধ্যমে। অনেকে আছে যেরকম ভাবে যে আমরা তো মানে ভ্যাকসিন দিলে তো একটু জ্বর আসতেই পারে, আসলে ভ্যাকসিনটা দিব কিনা বা সরকারি পর্যায়ে দিব কিনা, অনেকে আছে প্রাইভেটলি কিনতে যাচ্ছে, সরকার তো বিনামূল্যে দিচ্ছে, কেন তো দরকার নেই বাইরে থেকে। এই যে একটা মানে আস্থার জায়গাটা তৈরি করতে হবে যে না, ডাক্তাররা তার ভালোর জন্য কাজ করছে এবং তার সরকার তার পাশেই আছে, সরকারি সেবাটা বিনামূল্যে আমরা দিচ্ছি। তাহলে এই আস্থার জায়গাটা মানুষকে তৈরি করতে হবে যে না, আমি আস্থা রাখি, অবশ্যই আমি ভালো সেবাটা পাবো। আচ্ছা, সামাজিক গুজব এবং ভুল তথ্য কি টিকাদান কর্মসূচিকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করছে কিনা? কিছুটা হলে তো করছে। অনেকে বললাম যে এখনো এরকম আমাকে ফোন করে যে আসলে ভ্যাকসিন তো 2টা দেওয়া আছে, আমি একটা দিব কিনা, বা আমি কি দেওয়া দরকার আছে কিনা, এটা কি কোনো খারাপ প্রতিক্রিয়া হবে কিনা। তখন আমি তো কাউন্সেলিং করে বোঝাচ্ছি। সেরকম প্রত্যেকটা ব্যক্তিবার যদি কাউন্সেলিং করে বোঝানো হয়, অবশ্যই তাদের মধ্যে ইতিবাচক দিকগুলো আসবে, এবং সেটা সবাই কিন্তু দায়িত্ব ইতিবাচক দিকগুলো তুলে ধরা। নেতিবাচক দিক তুলে ধরে কিন্তু হবে যে না, এটা মানে খারাপ হয়ে কিছু। আমি যদি ইতিবাচকভাবে ভাবি, তাহলে এটা ভালোর জন্যই করা হচ্ছে, সেটাকে বারবার করে তুলে ধরতে হয়। আসলে মানুষের মধ্যে ভয় আতঙ্ক এমনভাবে কাজ করে যে তারা আসলে সঠিক তথ্য জেনেও সঠিক কাজটা করতে গিয়েও তারা দ্বিধাবোধ করে। সঠিক কাজটা করছে না দেখে কিন্তু অনেকে এই ভ্যাকসিনটা দেয়নি, যার ফলে এখন যে সমস্যাটা হচ্ছে, বা যদি সামনে ডেঙ্গুর সময়, আসলে সবার ব্যক্তি পর্যায়ে কিন্তু সচেতন হওয়া দরকার, জানা দরকার এবং মানাও দরকার। বিশেষ করে আমাদের জানা দরকার, জানা থাকলে আমরা সচেতন হতে পারবো, আমরা সেগুলো মেনে চলতে পারবো। আচ্ছা, শেষ প্রশ্নটা একটু রাখতে চাই। শিশুর জ্বর, হামের যে উপসর্গ, সেগুলো দেখা দিলে পরিবারগুলোর প্রথম করণীয় কি হতে পারে বা কি হওয়া উচিত? আচ্ছা, সেক্ষেত্রে প্রথমে হলো যে যদি শিশুটা হলো যে স্কুলে যাচ্ছে এরকম বাচ্চা হয়, তাহলে অবশ্যই স্কুলে যাওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ বাইরে খেলতে যাচ্ছে, সেক্ষেত্রে যদি জ্বর আসে, অবশ্যই বাচ্চা যারা অভিভাবক আছে তারা খেয়াল রাখতে হবে বাচ্চাটাকে বাইরে না যেতে, ঘরের মধ্যে আইসোলেশনে রেখে তারপরে তার জ্বর আছে কিনা, জ্বরের সাথে যদি আমি যদি বলি হামের উপসর্গগুলো কি, প্রথমে হলো যে দেখা যাচ্ছে মানে নাক দিয়ে পানি পড়ে, চোখটা লাল হয়ে যায়, হ্যাঁ, তারপর জ্বর আসে, র্যাশ হয়, এই তো উপসর্গ, সেটা হচ্ছে কিনা র্যাশটা, সেটা অবশ্যই খেয়াল রাখা দরকার এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। হটলাইনগুলো সেবা চালু আছে, ফোন করতে পারে যে আসলে আমার বাচ্চা কি হাম হয়েছে কিনা, আমি কি টেস্ট করতে যাবো কিনা, আমি কি ওষুধ খাবো, সেটাকে অবশ্যই ব্যবস্থার মধ্যে নেওয়া দরকার। নিজের মনের মতো করে অ্যান্টিবায়োটিক খাওয়া বা নিজের মতো করে চলাফেরা একদম ঠিক না, সেগুলো অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, একটু আমার মনের কিউরিওসিটি থেকে, ভবিষ্যতে যেন এমন কোনো সংকট আমাদের মধ্যে না আসে, সেজন্য আসলে দীর্ঘমেয়াদে কি ধরনের স্বাস্থ্যনীতি প্রয়োজন আমাদের? আচ্ছা, সেই ব্যাপারে স্বাস্থ্যনীতির মধ্যে তো অনেকগুলোই আছে যে আমাদের কীভাবে স্বাস্থ্যসেবাটা আর মানুষের মানে দোরগোড়া পৌঁছানো যায়, সেগুলোকে স্বাস্থ্য কার্ড তৈরি করা, সব কিছু প্রসেসিংয়ের মধ্যে আমাদের আছে। মানুষের উচিত আসলে এই যে সচেতনমূলক বার্তাগুলো গ্রহণ করা এবং পুষ্টিকর খাবার খাওয়া, এবং অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা, যে ডাক্তার যেটা বলে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা, তাহলে কিন্তু ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের এই আলোচনা আপনি এসেছেন, সময় দিয়েছেন। আপনার মূল্যবান পরামর্শ নিশ্চয়ই যারা অভিভাবক আছেন তারা এগুলো শুনবেন এবং অবশ্যই তারা মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজকের আলোচনায় আমাদের একটা বিষয় স্পষ্ট হলো যে হাম কিন্তু শুধু একটা রোগ না, এটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সচেতনতা এবং রাষ্ট্রীয় প্রস্তুতির একটা বড় পরীক্ষা। টিকা অবশ্যই সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ, কিন্তু শুধু টিকা দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সময় মতো শনাক্তকরণ, পুষ্টি নিশ্চিত করা, পাশাপাশি দ্রুত চিকিৎসা, হাসপাতালের প্রস্তুতি এবং সবচেয়ে বড় কথা হলো জনসচেতনতা। সবকিছু একসাথে কাজ করতে হবে। একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির ব্যর্থতা। তাই এখনই আমাদের প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত, কার্যকর বাস্তবায়ন এবং সম্মিলিত উদ্যোগ। হামকে থামাতে হলে শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে। সচেতন হই, টিকা নিশ্চিত করি, শিশুদেরকে নিরাপদ রাখি। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।